নমস্কার, সিএনএ স্বাগত। আমি মণিময়। শুরু করছি আজকের দ্য বিগ স্টোরি। আজ বাংলার রাজনীতি এক চরম সত্যের মুখোমুখি। যে সত্যটা হলো, সবাইকে সব সময় বোকা বানানো যায় না। মাথায় ফেট্টি আর পায়ে ব্যান্ডেজ বেঁধে ময়দানে নামলেই কি আর প্রতিবার ভোট বাক্স উপচে পড়বে সহানুভূতির ভোটে? মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন এই ফর্মুলা কাজ করে। কিন্তু 2026-এর জুন মাসে দাঁড়িয়ে বাংলার মানুষ প্রশ্ন তুলছে, ওষুধ কি তবে এক্সপায়ার হয়ে গেল? হ্যাঁ, অবশ্যই এই প্রশ্নের গুরুত্ব মারাত্মক। সোনারপুরের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মার খাচ্ছেন, আর এদিকে কালীঘাটে বসে মুখ্যমন্ত্রী মমতা দেখতে চাইছেন ভাইপো নামলে মার খাচ্ছে। এবার তিনি নিজে নামলে জনতা তাকেও তাড়া করবে কিনা? হ্যাঁ, ওই ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে শহরের দুটো নামে বেসরকারি হাসপাতাল থেকে রিজেক্ট হয়ে ফিরতে হলো ডায়মন্ড হারবারের সাংসদকে। ডাক্তাররা সাফ বললেন ভর্তি করার মতন কিছু হয়নি। তাও মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে সিইওকে শাসালেন। কেন? শাসানোর কারণ কি? কারণ চিত্রনাট্য মাফিক সহানুভূতি মেলেনি। এখন প্রশ্নগুলো বড় বড় প্রশ্ন। মমতা অভিষেকের সিম্প্যাথি ভোট ব্যাংক? অবশ্যই এই প্রশ্ন তো থাকবেই। ভোটে ভরাডুবির পর কেটে গেছে 4.5 সপ্তাহ। দীর্ঘ 26 দিন অন্তরালে ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের গড় ডায়মন্ড হারবারের পলতা বিধানসভার পুনর্নির্বাচনেও দলের প্রার্থীর পাশে দাঁড়াননি। অবশেষে শনিবার তিনি বেরোলেন কোথায়? সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় মৃত এটা দাবি করা একজন তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে গেলেন। রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানতেন পরিস্থিতি অনুকূলে নেই। আসলে তিনি অভিষেককে দিয়ে জল মেপে নিতে চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন মানুষ কতটা চোটে আছে। কিন্তু এর ফল কি হলো? জনরোষের এমন এক ঘূর্ণিঝড় আছড়ে পড়ল যে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পিছু হটতে হলো। তৃণমূল যাই বলুক, সাধারণ মানুষই বলছেন এটা স্বতঃস্ফূর্ত জনরোষ। শোনাই সাধারণ মানুষের বক্তব্য। আজকে অভিষেক ব্যানার্জি এসছেন। এই অভিষেক ব্যানার্জি এসছেন কেন? এই গ্রামের ভেতরে আমাদের এলাকায় আমাদের পাড়ায় একজন তৃণমূলের নেতা মারা গেছেন, তার জন্য তার পরিবারকে সান্ত্বনা দিতে এসছেন। আমরা বলবো অভিষেক ব্যানার্জিকে যে অভয়া যে মারা গেছে, এত বড় পুরো ভারতবর্ষ হয়েছে, সারা পৃথিবী কেঁপেছে, তার মার কাছে একবারও কেন যায়নি? তার মার কাছে কেন একবারও যায়নি? আমরা সেই তার কাছে আমরা এই জবাবটাই চাইতাম। 2 বছর যে অভয়ের মার কাছে কেন একবারও যায়নি? অভিষেক ব্যানার্জি যখন এলেন কিভাবে অভিনন্দন জানালেন? ডিম দিয়ে সব গ্রামের সব মহিলারা সব ডিম ছুঁড়ে মেরেছে, ডিম আর জুতো। ওনাকে যেভাবে সম্মাননা করেছি, ওনাকে সম্মাননা জানিয়েছে গ্রামের সকল মেয়ে। না, শুধু তাই নয়, এই সঞ্জু কর্মকার যাকে শহীদ বানাতে গিয়েছিলেন অভিষেক, তার আসল পরিচয় কি? যারা পাড়ার মহিলারা রয়েছেন তারা বলছেন এই সঞ্জু এলাকায় জমি দখল করত, এক জমি 3 জনকে বেচতো, মদের ঠেক বসাতো, গাঁজা খেত। মহিলারা দিনের আলোয় বেরোতে ভয় পেতেন। ক্লাবের একটা পাড়া, সেই পাড়া লেভেলে মারামারি, আর তার ওই 2 সপ্তাহ পর স্বাভাবিক অবস্থায় মারা যাওয়া এক সমাজ বিরোধীকে ভোট হিংসার বলি সাজিয়ে কি সহানুভূতি পাওয়া যায়? মমতা অভিষেক বোধহয় সাধারণ মানুষের কাণ্ডজ্ঞানকে বড্ড কম রেটিং দিয়েছিলেন। দেখুন, মানুষের পালস মমতা বোঝেন, কিন্তু দলের নেতারা যে আগে ভাগে হাওয়া, আর সেই হাওয়া বুঝে কেটে পড়বেন তা বোধহয় ভাবেন। ওই সোনারপুরে অভিষেক যাওয়ার আগেই কান পাতলে শোনা যাচ্ছিল ওই ক্ষোভের গুঞ্জনটা। এলাকার তৃণমূল নেতারা এতটাই আতঙ্কিত ছিলেন যে অভিষেকের সঙ্গে স্পটে যাওয়ার সাহস পাননি কেউ। রাজপুর সোনারপুরের প্রধান, দক্ষিণ 24 পরগনার কোনো বিধায়ক বা সাংসদ কেউই সেদিন অভিষেকের পাশে ছিলেন না। একমাত্র কে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিক, যে দলের বিধায়ক কাউন্সিলররা ক্ষুব্ধ জনতার ভয়ে ঘরে তালা দিয়ে পালায়। সেই দল মানুষের সহানুভূতি পাবে কোন ভরসায়? শনিবার সন্ধ্যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন জল মাপার খেলা উল্টে গেছে, ভাইপো তারা খেয়ে ফিরেছেন, তখনই তিনি নামালেন
তার ব্রহ্মাস্ত্র, সেটা কি না ভিকটিম কার্ড। অভিষেককে হাসপাতালে ভর্তি করিয়ে প্রাণঘাতী হামলার তত্ত্ব খাড়া করে রাতারাতি বাংলার মানুষের চোখে জল আনার একটা মরিয়া চেষ্টা হল। কিন্তু এবার স্ক্রিপ্টটা খাটল না। প্রথমে বাইপাসের ওই ধারের এক নামী বেসরকারি হাসপাতাল, সেখানে পরীক্ষা করে বলল অভিষেকের চোট গুরুতর নয়, ভর্তির দরকার নেই। রেগে তো আগুন মুখ্যমন্ত্রী। সেখান থেকে অভিষেককে নিয়ে ছোটালেন মিন্টো পার্কের অন্য এক নামী বেসরকারি হাসপাতালে। সেখানে গিয়েও চাওয়া হলো ভিআইপি সুইট, কিন্তু সেখানে আগে থেকেই রোগী ভর্তি। ডাক্তাররা পরীক্ষা করে স্পষ্ট জানিয়ে দিলেন ভর্তি করার মতন পরিস্থিতি নেই। আচ্ছা, একটু আপনাদের একটু পুরনো সময় নিয়ে যান। মনে আছে সেই 2021-এর নন্দীগ্রামের কথা? হ্যাঁ, ওই সময় পায়ে ব্যান্ডেজ বেঁধে হুইল চেয়ারে ঘুরে বিধানসভা বৈতরণী পার হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে আছে সেই 2024-এর 14ই মার্চ ঘরে পড়ে গিয়ে কপালে ফেটটি বেঁধে লোকসভা ভোটে সহানুভূতি কুড়িয়েছিলেন। বিজেপি আজ বলছে সেবারও ডাক্তারদের ওপর চাপ তৈরি করে এই ছবিগুলো বানানো হয়েছিল। তা 2021 হোক বা ওই 2024, কোনোবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট সেটা রাজনৈতিকভাবে স্বাভাবিক ছিল না। নন্দীগ্রামের সেই তথাকথিত হামলা, যার জেরে তড়িঘড়ি পায়ে প্লাস্টার করা হয়েছিল, কিংবা 2024-এর ঘরের ভেতর পড়ে গিয়ে কপাল ফাটার সেই হাই ভোল্টেজ ড্রামা, অ্যাকচুয়ালি এই সবই ছিল কিন্তু আসলে চিকিৎসকদের উপর একটা প্রবল চাপ তৈরি করে বানানো একটা নিখুঁত পলিটিক্যাল স্ক্রিপ্ট। কিন্তু এবার আর সেই স্ক্রিপ্টই যেন ধোপেই টিকল না। বাংলায় সহানুভূতি না পেয়ে এবার খেলা ঘোরানোর চেষ্টা হচ্ছে সর্বভারতীয় স্তরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে রাহুল গান্ধীকে প্রত্যুত্তর দিয়ে জাতীয় স্তরে সিম্প্যাথি গোছাতে ব্যস্ত। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব তড়িঘড়ি এটাকে প্রাণঘাতী হামলা বলে নিন্দা করলেন। অন্যদিকে লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে আদালতের দ্বারস্থ হওয়ার ভয় দেখাচ্ছেন অভিষেক। রাজ্যে যখন পায়ের তলার মাটি খটখটে শুকনো, তখন সর্বভারতীয় স্তরে আইএনডিআইএ জোটের কাঁধে চড়ে রাজনৈতিক অক্সিজেন খোঁজার চেষ্টা করছেন পিসি ভাইপো। বাংলায় মার খেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি ফোন ঘোরাচ্ছেন অখিলেশ যাদব বা রাহুল গান্ধীর মতো নেতাদের। লক্ষ্য একটাই, জাতীয় স্তরে নিজেদের বিজেপি বিরোধী সবচেয়ে বড় আক্রান্ত মুখ হিসেবে তুলে ধরা। কিন্তু প্রশ্ন হলো, দিল্লির নেতারা কি এতই বোকা যে তৃণমূল নিজের রাজ্যে 80 জন বিধায়কের মধ্যে 20 জনকে বৈঠকে টানতে পারে না? যাদের নিজেদের কাউন্সিলর জনরোষের ভয়ে ঘর ছেড়ে পালায়, তাদের এই ভিকটিম কার্ড জাতীয় রাজনীতিতে আর কতদিন ডিভিডেন্ড দেবে? আসলে এটা কোনো জোটের রাজনীতি নয়, এটা হলো স্রেফ ইডি, সিবিআই আর আইনি খাড়া থেকে বাঁচার একটা মরিয়া ঢাল। বাংলায় যে দুর্নীতি সিন্ডিকেটকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, তাকেই এখন সুকৌশলে সর্বভারতীয় স্তরে গণতন্ত্রের ওপর আক্রমণ বলে চালানোর চেষ্টা হচ্ছে। কিন্তু ক্ষমতার অহংকারে অন্ধ এই আঞ্চলিক দলটা ভুলে যাচ্ছে দিল্লির মসনদ অনেক দূর, আর বাংলার সচেতন জনতা তাদের এই দ্বিচারিতা ধরে ফেলেছে। বাংলায় রিজেক্টেড হয়ে দিল্লির দরবারে কান্নাকাটি করে কি শেষ রক্ষা হবে, নাকি সেখানেও জুটবে চরম উপেক্ষা? একাধিক বড় বড় প্রশ্ন। এদিকে আবার রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস, তার অজুহাতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল মঙ্গলবার অর্থাৎ আজ ওয়াই চ্যানেলে ধর্নায় বসলেন। রানী রাসমণি অ্যাভিনিউ সেখানে অনুমতি মেলেনি, তাই ওয়াই চ্যানেলে দুপুর 2টো থেকে বিকেল 5টা এই ধর্না। তার আগে রেড রোডে আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে মমতা বললেন, জিয়েঙ্গে তো বিজেপি কো হটা কে জিয়েঙ্গে। মমতা দাবি করছেন দিল্লি থেকে নাকি তৃণমূলকে ফেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। কিন্তু ম্যাডাম মুখ্যমন্ত্রী, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রশ্নটা তো চক্রান্তের নয়। প্রশ্নটা হলো, ভোটে ধরাশায়ী হওয়ার পর কালীঘাটের বৈঠকে 80 জন বিধায়কের মধ্যে মাত্র 16 থেকে 20 জন বিধায়ক কেন উপস্থিত হলেন? আবার আজকের যদি ছবিটা আমরা দেখি, তাহলে পরে আপনার জায়গায় মাত্র 5 থেকে 6 জন বিধায়ক। আর কোথায় বাকিরা? আপনার নিজের দলের বিধায়করাই যেখানে আপনার 5 থেকে সরে যাচ্ছেন, সেখানে দিল্লির ভূত দেখিয়ে কতদিন পার পাওয়া যাবে?
তৃণমূল নিয়ে কি বলছেন আজ বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শোনাই আপনাকে, শুনুন। रसोई घर में क्या पक रहा है उसे हमारा कोई दिलचस्पी नहीं है, लेकिन एक गुजरे हुए बहुत बड़ा नेता सुब्रत मुखर्जी ने कहते ये कोई पार्टी नहीं है, ये चलता हुआ ट्रेन है, सब लोग इसमें शामिल हो गए हैं, जब जिसका प्लेटफॉर्म मिल जाएगा वो उतर जाएगा। तो आज तृणमूल का हालत भी वही है, वो कोई पॉलिटिकल पार्टी था ही नहीं, उसका एक ही स्टैंड पॉइंट था 2011 का पहले सीपीआईएम को विरोध करना, सीपीएम हटाओ और सीपीएम हटाओ। तो सीपीएम हट जाने के बाद उसका कोई आइडियोलॉजिकल स्टैंड पॉइंट नहीं था, डाइल्यूटेड हो गया। तो धीरे धीरे वो लोग को 75 और 25 का जो राजनीति है, बंटने का राजनीति, लूटो बाटो का राजनीति, तो वो खत्म हो चुका था। अभी जनता उसको ठुकरा दिया। এই কথাগুলোর কতটা সত্যতা আছে সেটা আপনারা অলরেডি বুঝতে পারছেন। একাধিক ছবি আমরা দেখতে পাচ্ছি। আজ ইনফ্যাক্ট কলেজের অন্দর থেকে ওই ছেঁড়া নোট পর্যন্ত আপনারা দেখতে পেলেন, যে নোটের ছবিতে অনেক বড় প্রশ্ন উঠে গেল। যাই হোক, সিপিএম আমলের প্রায় 14 বছর বিরোধী দলে থাকা লড়াকু তৃণমূল আর বিগত 15 বছর ধরে ক্ষমতায় থাকা আজকের এই দাম্ভিক তৃণমূলের মধ্যে আকাশ পাতাল ফারাক। মানুষ সিঙ্গুর আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ফেটটি দেখে কেঁদেছিলেন, কারণ তখন তিনি মানুষের অধিকারের জন্য মার খেয়েছিলেন। কিন্তু আজ রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের বলগাহীন দুর্নীতি, তোলাবাজি আর দাদাগিরির বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ চাপা ছিল, তা ভোটের ফল প্রকাশের পর সাহস পেয়ে বাইরে বেরিয়ে এসেছে। উন্নয়নের খতিয়ান দিয়ে নয়, প্রতিবার ভোটের আগে বা পরে কোনো না কোনো আঘাতকে পুঁজি করে সহানুভূতি আদায় করাটাই কি তৃণমূলের শেষ রাজনীতি? কিন্তু 2026 সালের জুনে এসে এই ফর্মুলা আজ কাজ করছে না। সোনারপুরের সাধারণ মানুষ, হাসপাতালের চিকিৎসকেরা এবং অনুপস্থিত তৃণমূল নিজেদের বিধায়করাই তার সবচেয়ে বড় প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় ঝুঁকি নিয়েছিলেন, ভাইপোকে ময়দানে নামিয়ে এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছিলেন। অভিষেকের নেতৃত্বকে পুরো প্রতিষ্ঠা সেটা করতে চাওয়া বা ঘরে ঢুকে যাওয়া কর্মীদের রাস্তায় নামানো, কিন্তু জল মাপতে গিয়ে দেখা গেল জল এখন মাথার ওপর দিয়ে বলছে। আরো একটা বক্তব্য শোনাই আপনাকে, শুনুন। আজকে অভিষেক ব্যানার্জি এসছেন। এই অভিষেক ব্যানার্জি এসছেন কেন? এই গ্রামের ভেতরে, আমাদের এলাকায়, আমাদের পাড়ায় একজন তৃণমূলের নেতা মারা গেছেন, তার জন্য তার পরিবারকে সান্ত্বনা দিতে এসছেন। আমরা বলবো অভিষেক ব্যানার্জিকে যে অভয়া যে মারা গেছে, এত বড় পুরো ভারতবর্ষ হয়েছে, সারা পৃথিবী কেঁপেছে, তার মার কাছে একবারও কেন যায়নি? তার মার কাছে কেন একবারও যায়নি? আমরা সেই তার কাছে আমরা এই জবাবটাই চাইতাম। 2 বছর যে অভয়ের মার কাছে কেন একবারও যায়নি? অভিষেক ব্যানার্জি যখন এলেন কিভাবে অভিনন্দন জানালেন? ডিম দিয়ে সব গ্রামের সব মহিলারা সব ডিম ছুঁড়ে মেরেছে, ডিম আর জুতো। ওনাকে যেভাবে সম্বোধনা করেছি, ওনাকে সম্বোধনা জানিয়েছে গ্রামের সকল মেয়ে। আজ যে খেলা হবে স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেস বারবার তাদের ক্ষমতা জাহির করতে চেয়েছিল, সেই খেলা দলের অন্দরে যে বুমেরাং হয়ে গিয়েছে, সেই বুমেরাংটা তো বুঝতে পারছেন। একটা কথা খুব পরিষ্কার এখানে বা পরিষ্কার করে নেওয়া দরকার আছে। কেন দরকার আছে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা এখনো লড়াকু বা হাল না ছাড়া নেত্রী ভাবছেন, তারা আসলে একটা মস্ত বড় ঘোরের মধ্যে বাঁচছেন। সময় বদলে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভিকটিম বা আক্রান্ত নেতা নন, বরং তিনি হলেন এই গোটা ব্যবস্থার আসল খলনায়িকা, আসল ভিলেন। বছরের পর বছর ধরে মানুষের আবেগ নিয়ে খেলা করা, নিজের রাজনৈতিক স্বার্থে ডাক্তারদের ওপর তর্জনী উঁচিয়ে হুমকি দেওয়া আর সাজানো চোটের চিত্রনাট্য খাড়া করে মানুষকে বোকা বানানো, এটাই কি আদর্শ রাজনীতি? আজ বাংলার মানুষ বুঝে গেছে যে সহানুভূতি একসময় তার শক্তি ছিল, আজ তা স্রেফ একটা মুখোশ। আর সেই মুখোশের আড়ালে লুকিয়ে বলগাহীন দাদাগিরি, দুর্নীতি আর অহংকার যে লুকিয়ে, তা হয়তো বলার অপেক্ষা থাকছে না। সোনারপুরের যে মহিলারা যে চাবুকটা মেরেছিলেন, তা শুধু অভিষেকের পিঠে পড়েনি, তা আসলে পড়েছে কালীঘাটের সেই একনায়কতন্ত্রের গালে। কালীঘাটের বৈঠক হোক
বা আপনার ধর্ণা কোথাও আপনার দলের বিধায়কদের আর সেভাবে দেখাই যাচ্ছে না। মানুষ কিন্তু আর কাঁদছে না, মানুষ এবার হিসেব চাইছে, সহানুভূতি আদায়ের শেষ যে হিসেব বা যে ভিকটিম কার্ড। আজ জুয়ারের মতন হেরে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাটক অনেক হয়েছে মুখ্যমন্ত্রী, এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী যা করছেন তাতে এবার ড্রপ সিন পড়ার সময় এসেছে। জনরোষের এই আগুনে ছাই হওয়া এখন স্রেফ হয়তো সময়ের অপেক্ষা। কেন বলছি? কারণ অলরেডি আজকে ঋতব্রত ব্যানার্জি 50 জন বিধায়ক যে তার কাছে আছে অনেক স্পষ্ট করে বলে দিয়েছেন, মানে দলটা একেবারে ওই তাসের ঘরের মতন ভেঙে পড়ার মতন অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে ধর্নায় বসছেন, হাতে গোনা 5 থেকে 6 জন বিধায়ক। কোথায় গেল সেই কারিশমা? আমরা ভোটের আগে এসআইআর আবহে লাগাতার দেখেছি, আমরা যা বলেছেন সঙ্গে সঙ্গে প্রত্যেকে এসে যোগ দিয়েছেন। আজ দলের ভেতরের অবস্থাটা কোন জায়গায় সেটা আপনারা টের পাচ্ছেন। যে 2 জন বিধায়ক খুব স্বাভাবিকভাবে আজকেও, তার মধ্যে ঋতব্রত ব্যানার্জি আজকে গিয়েছিলেন বিধানসভায়, আজকে চিঠি দিয়ে এসেছিলেন। সেই চিঠি যে কতটা গুরুত্ব রাখে, তাৎপর্য রাখে, কারণ এই যে 50 জন বিধায়ক তাদের কাছে আছে, এখন অপেক্ষা শুধু নয়, এখন প্রমাণ করানো জায়গা আসল তৃণমূল নকল তৃণমূল। কোন তৃণমূল আসল, কোন তৃণমূল নকল? ঋতব্রত বাবুরা বলছেন আমরা আসল তৃণমূল। আর চিঠি দেওয়ার সময় বেশ কয়েকটি বক্তব্য আমরা পেয়েছি ঋতব্রত। কি বলছেন তিনি ঠিক এক এক করে শোনাই আপনাদের, শুনুন। এই গোটাটা পার্টিটা, সব গভর্নমেন্টটা গোটাটি তো হাইজ্যাক্ট। সেই হাইজ্যাক্ট যে ক্রাউন প্রিন্স, সেই ক্রাউন প্রিন্স যিনি এখন বলছেন জনগণ নিরাপত্তা দেবে বলেছিলেন গণপিটুনির দিন, এখন বলছেন সেন্ট্রাল নিরাপত্তা চাইছেন। আরো 2টো বক্তব্য, যে বক্তব্য আপনাদেরকে শোনাবো ঋতব্রতর আরো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বক্তব্যের মধ্যে 2টো বক্তব্য শুনুন। এর মধ্যে 90 জন মানুষ বলছেন যে এখানে প্রায় 2500 করে 4টে ফেজে 10,000 ঘর নেই। একটা ঘর মানে 3,67,000 টাকা। স্বাভাবিকভাবে বা ওখানে যে বিপুল পরিমাণ নির্মাণ হচ্ছে, বলছে আমি তো বলতে পারবো না, মানুষ বলছে যে পুরসভায় কোনো হচ্ছে টেন্ডার হয় না ঠিক মতো, 1 জন 2 জন 3 জন। আমার কাছে ঘটনাচক্রের নামগুলো রয়েছে, বলে দেওয়াই ভালো। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল স্তরের যে পার্টি, তৃণমূল স্তরের পালস, যেটা এই পার্টির মূল শক্তি ছিল, সেটা থেকে একটা কর্পোরেট কাঠামোর মধ্যে যেটা ঢুকে যাওয়া, এবং এমন সব মেসেজ আসছে। আমি তো সকালবেলা একটি ফোন পেয়ে খুব অবাক হয়ে গেছি। প্রশান্ত কিশোর আমায় ফোন করেছিলেন। আমি প্রশান্ত কিশোরের সঙ্গে বহুদিন বাদে 2021 যখন উনি চলে যান, তারপর আর কথা হয়নি। তৃষার মানে রাজনীতি করি, আক্রমণ, এই যে যেমন কাল থেকে চলছে যে বেইমান, তো আমি কাল থেকে বলেছি যে লোকে আমায় বেইমান বলতে পারেন, গদ্দার বলতে পারেন, কিন্তু কোথাও আমায় চোট 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 শুনতে হচ্ছে না। এই যে আমি এখন বেরিয়েছি, আমার সঙ্গে একজন কলকাতা পুলিশের নিরাপত্তা রক্ষী আছে, আর কেউ নেই। আমার গাড়ির যিনি চালক তিনি আছেন। আর আমরা সন্দীপন যে বললাম, আমরা কেন্দ্রীয় সরকারের কাছে বা রাজ্য সরকারের কাছেও নিরাপত্তা চাই। নিরাপত্তা আমাদের চাইতে হয়নি, নিরাপত্তা তাকে চাইতে হয়েছে যাকে জনগণ রক্ষা করবেন। তিনি নিরাপত্তা চেয়েছেন, তিনি বলতে পারবেন কেন চেয়েছেন। কিন্তু মানুষকে মানুষ বলে না মনে করা, এবং এই যে কাঠামো, যে কাঠামো একটা তৃণমূল স্তরের মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের যে দল, সেই দলটাকে এইরকম ভয়ঙ্কর বিপদের মুখোমুখি করেছে। এত জনগণের সমর্থন, এত বড় জননেতা 26 দিন বেরোতে পারেননি। এখন ওই যে বললাম আমি গদ্দার হতে পারি, আমি উলুবেরিয়া যাচ্ছি, উলুবেরিয়া আসছি, আমার কোনো পাইলট নেই। তাহলে মহারাষ্ট্রে যা ট্রেলার আমরা দেখেছিলাম, আজকে বাংলায় কি তার ফুল মুভি রিলিজ হতে চলেছে? পিসি ভাইপোর কোম্পানি যে দেউলিয়া হয়ে যাওয়ার পথে, তারই কি প্রমাণ আমরা পাচ্ছি? আর কয়েকটা সময় বা দিনের অপেক্ষা মাত্র। জানি না আমরা কোন জায়গায় যাচ্ছে গোটা ছবি, কিন্তু অঙ্ক যা মোটামুটি দেখা যাচ্ছে, এখন একেবারে সামগ্রিকভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া তৃণমূল হয়তো সময়ের অপেক্ষা। আজকের সময় নেই হাতে, তাই শেষ করতে হচ্ছে আজকে দ্য বিগ স্টোরি। অন্যান্য সব খবরের জন্য নজর থাক আপনাদের CNN।